সবাইকে এই চ্যানেলে স্বাগত। মডার্ন হিস্ট্রির আজকের ক্লাসে আমরা 1861 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট সম্পর্কে বলবো। তৎকালীন সময়ে ভারতের যে প্রধান তাকে বলা হতো ভাইসরয়, আর এই ভাইসরয়ের কাজ চালানোর জন্য 1858 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী একটা কাউন্সিল ছিল, যেটাকে বলা হতো ইন্ডিয়া কাউন্সিল বা ভাইসরয় কাউন্সিল। এই কাউন্সিলে কিছু পরিবর্তন বা মডিফিকেশনের জন্যই মূলত 1861 খ্রিস্টাব্দের এই ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্টটা আনা হয়। তো কি কি পরিবর্তন হয় এক এক করে দেখি। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের আগে লাস্ট ভারতের জন্য ব্রিটেন থেকে যে আইনটা পাস হয়েছিল সেটা হলো চার্টার অ্যাক্ট 1853। এই অ্যাক্ট অনুযায়ী ভারতের যে প্রধান সে ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, আর এই গভর্নর জেনারেলকে তার কাজে সাহায্য করার জন্য একটা কাউন্সিল ছিল যেটাকে বলা হতো ইন্ডিয়া কাউন্সিল। এই কাউন্সিল আবার দুটো ভাগে ভাগ ছিল, এক্সিকিউটিভ কাউন্সিল আর লেজিসলেটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলে 4 জন মেম্বার ছিল আর লেজিসলেটিভ কাউন্সিলে 6 জন মেম্বার ছিল। এবার মহাবিদ্রোহের পরে যখন 1858 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে তখন এই কাউন্সিলের স্ট্রাকচার এটাকে সেমই রাখা হয়, শুধুমাত্র এই যে গভর্নর জেনারেল পোস্টটা ছিল এর পরিবর্তে ভাইসরয় পোস্ট আনা হয়। ভারতে শুধুমাত্র এইটুকুই চেঞ্জ করা হয়। তো 1858 খ্রিস্টাব্দের আইন অনুযায়ী ভারতে প্রধান ছিল ভাইসরয় আর তার আন্ডারে একটা কাউন্সিল ছিল যেটাকে বলা হতো ইন্ডিয়া কাউন্সিল বা ভাইসরয় কাউন্সিল। এই ভাইসরয় কাউন্সিলটাও আবার দুভাগে ভাগ ছিল, ওই এক্সিকিউটিভ কাউন্সিল আর লেজিসলেটিভ কাউন্সিল। তাতে 4 জন আর 6 জন, টোটাল 10 জন মেম্বার ছিল। ভাইসরয় তার আন্ডারে যে ভাইসরয় কাউন্সিল তাতে 10 জন মেম্বার। এবার ভারতে এই কাউন্সিলের পাশাপাশি ব্রিটেনেও একটা কাউন্সিল তৈরি করা হয়। ব্রিটেনে ওই যে সেক্রেটারি পদ নতুন তৈরি করা হয় এবং ওই সেক্রেটারির আন্ডারে যে কাউন্সিল ছিল সেটাকেও বলা হতো ইন্ডিয়া কাউন্সিল, বা এটার আরেকটা নাম হলো সেক্রেটারি কাউন্সিল। এই সেক্রেটারি কাউন্সিলে 15 জন মেম্বার ছিল। তো এই পর্যন্ত ভারত শাসন করার জন্য ভারতে একটা কাউন্সিল রয়েছে, ব্রিটেনে একটা কাউন্সিল রয়েছে। ভারতে যে কাউন্সিল সেটাকে বলা হতো ইন্ডিয়া কাউন্সিল বা ভাইসরয় কাউন্সিল, আর ব্রিটেনে যে কাউন্সিলটা ছিল সেটাকেও বলা হতো ইন্ডিয়া কাউন্সিল অথবা সেক্রেটারি কাউন্সিল। তো 1858 খ্রিস্টাব্দের এই আইন পর্যন্ত হলো। এবার 1861 সালে যে আইন আনা হয় সেটাতে এই ভাইসরয় কাউন্সিলে কিছু মডিফিকেশন করা হয়। সেটা কি? সেটা হলো এই যে ভাইসরয় কাউন্সিলের ভেতর 4 জন যে এক্সিকিউটিভ মেম্বার, এই 4 জনের জায়গায় এটাকে বাড়িয়ে 5 জন করে দেওয়া হয়। এই যে এখানে লিখেছি ভাইসরয়ের আন্ডারে দুটো কাউন্সিল থাকবে, একটা এক্সিকিউটিভ কাউন্সিল আর একটা লেজিসলেটিভ কাউন্সিল। এই এক্সিকিউটিভ মেম্বারে আগে 4 জন ছিল, এখন থাকবে 5 জন। এই 5 জনই ব্রিটেন থেকে নমিনেট হয়ে আসবে। এই 5 জনের ভেতর 3 জনকে নমিনেট করবে ব্রিটেনের ওই ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। মানে ব্রিটেনের ওই সেক্রেটারি তার ইচ্ছা মতো 3 জনকে ভারতে ওই এক্সিকিউটিভ কাউন্সিলে পাঠাবে, আর বাকি 2 জনকে নমিনেট বা মনোনয়ন করে দেবে ব্রিটেনের মহারানী। তো এই 5 জনের ব্যাপারটা গেল। এবার 1861 সালের ওই আইনে আরো বলা হয় এই যে 5 জন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, ভারত সামলানোর জন্য এই 5 জনকে 5টা আলাদা আলাদা ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হলো। এখন যেরকম ভারতে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মন্ত্রী থাকে, যেমন হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, ল মিনিস্টার, সেই রকমই এই যে 5 জন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার তাদেরকে 5টা আলাদা আলাদা ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হয়। কোন কোন ডিপার্টমেন্ট? হোম ডিপার্টমেন্ট, মিলিটারি ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর রেভিনিউ ডিপার্টমেন্ট। ইংরেজিতে এটাকে বলা হয় পোর্টফোলিও সিস্টেম। তো এক্সিকিউটিভ কাউন্সিলে এই চেঞ্জটা হয়। এবার লেজিসলেটিভ কাউন্সিলে কি চেঞ্জ হয় সেটা বলি। 1858 খ্রিস্টাব্দে এই যে 6 জন লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ছিল, এই 6 জনই লেজিসলেটিভ কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার ছিল। 1861 খ্রিস্টাব্দে যে আইনটা আনা হয় সেখানে বলা হয় যে এই লেজিসলেটিভ কাউন্সিলে আর কোনো পার্মানেন্ট মেম্বার থাকবে না। এই লেজিসলেটিভ কাউন্সিলে এখন যে সমস্ত মেম্বাররা আসবে তাদেরকে বলা হবে অ্যাডিশনাল মেম্বার। আর এই অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা ভাইসরয় 6 থেকে 12 জনের ভেতর যত খুশি রাখতে পারে। ভাইসরয় যদি চায় যে আমার লেজিসলেটিভ কাউন্সিলে আমি 10 জন মেম্বার রাখবো তাহলে রাখতে পারে, যদি মনে করে আমি 7 জন রাখবো তাও রাখতে পারে, যদি মনে করে আমি 12 জন রাখবো তাও রাখতে পারে। ভাইসরয় তার লেজিসলেটিভ কাউন্সিলে যত খুশি লোক রাখতে পারে, তবে সেই সংখ্যাটা 6 থেকে 12-এর ভেতর হতে হবে। তবে এখানে আরো একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়, এই যে লেজিসলেটিভ কাউন্সিলে যে সমস্ত মেম্বাররা রয়েছে, মানে যারা অ্যাডিশনাল মেম্বার থাকবে, তার ভেতর 50% হবে অফিসিয়াল মেম্বার আর 50% হবে আনঅফিসিয়াল বা নন অফিসিয়াল মেম্বার। আর এই লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারদের ভাইসরয় নমিনেট করে দেবে। এবার এই যে লেজিসলেটিভ কাউন্সিলে যে অফিসিয়াল মেম্বার, এই অফিসিয়াল মেম্বারে শুধুমাত্র ব্রিটিশ সরকারের আন্ডারে যারা মিলিটারি বা সিভিল সার্ভিসের একদম হায়ার পোস্টে রয়েছে শুধুমাত্র তারাই জয়েন করতে পারে। আর এই যে নন অফিসিয়াল মেম্বার, এইখানে নরমালি ভারতীয়রা থাকতে পারে, মানে ইন্ডিয়ান। এবার এই নন অফিসিয়াল মেম্বারদের ভেতর ভারতীয়রা থাকলেও ভারতীয়রা ভোট দিয়ে কাউকে এই কাউন্সিলে পাঠাতে পারতো না। এই নন অফিসিয়াল মেম্বারে যে সমস্ত ভারতীয়রা থাকতো, ভাইসরয় তাদেরকে নমিনেট করে দিত। মানে ভাইসরয়ের যাকে ইচ্ছা
তাকে ওই নন অফিসিয়াল মেম্বার হিসাবে বসাতে পারে। তো এক্সিকিউটিভ কাউন্সিল আর লেজিসলেটিভ কাউন্সিলে এই চেঞ্জটা করা হয়। এবার ভাইসরয়ের আন্ডারে এই এক্সিকিউটিভ কাউন্সিল আর লেজিসলেটিভ কাউন্সিল এই দুটোকে মিলে একসাথে একটা মিনি পার্লামেন্ট বলা হতো। বর্তমানে ভারতে যেরকম পার্লামেন্ট বা সংসদ রয়েছে এবং সেই সংসদে যেমন কাজ হয়, তৎকালীন সময় এই পার্লামেন্টের ভেতরেও ঠিক একই রকম কাজ হতো। তবে এই মিনি পার্লামেন্টে লেজিসলেটিভ কাউন্সিলে যে সমস্ত মেম্বার ছিল তাদের ক্ষমতায় কিছুটা রেস্ট্রিকশন বা লাগাম লাগিয়ে দেওয়া হয়। যেমন এই লেজিসলেটিভ কাউন্সিলের ভেতর এই যে নন অফিসিয়াল মেম্বাররা রয়েছে, এরা সংসদের সময় কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটারে ডিসকাশন করতে পারবে না। মানে সংসদে যখন বিভিন্ন আলোচনা হবে, ওই আলোচনার ভেতর যদি টাকা পয়সা নিয়ে কোনো কথাবার্তা হয়, সেই বিষয়ে এই নন অফিসিয়াল মেম্বাররা তাদের কোনো রকম মতামত বা আলোচনা করতে পারবে না। এরপর আরো বলা হয় যে এই সমস্ত নন অফিসিয়াল মেম্বাররা সংসদে কোনো বিল তোলার পর লাস্টে যে ভোটিং হবে, যে ওই বিলটা পাস হবে কি হবে না, সেই ভোটিং এর সময় এই নন অফিসিয়াল মেম্বাররা ভোট দান করতে পারবে না, মানে ভোট দিতে পারবে না। ইনডাইরেক্টলি এই সমস্ত নন অফিসিয়াল মেম্বারদের শুধুমাত্র দেখানোর জন্য এই কাউন্সিলের ভেতর রাখা হয়, তাদের অ্যাকচুয়ালি তেমন কোনো ক্ষমতা ছিলই না। তো যাই হোক, এই হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল আর লেজিসলেটিভ কাউন্সিল ভাইসরয়ের আন্ডারে। এই কাউন্সিলটাকেই ইন্ডিয়া কাউন্সিল বা ভাইসরয় কাউন্সিল বলা হয়, আর এটাকে মিনি পার্লামেন্টও বলা যায়। যদিও এই কাউন্সিলে পরবর্তী সময়ে গিয়ে আরো একটু চেঞ্জ হয়। যেমন ইনিশিয়ালি এই এক্সিকিউটিভ কাউন্সিলে এই যে 3 জন আর 2 জন আলাদা আলাদা নমিনেশন হওয়ার কথা ছিল, 1869 খ্রিস্টাব্দে গিয়ে বলা হয় এই যে 5 জন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, এই 5 জনকেই এখন থেকে ব্রিটেনের মহারানী নমিনেট করে দেবে। তারপর 1874 খ্রিস্টাব্দে এই 5 জন এক্সিকিউটিভ মেম্বারের জায়গায় 6 জন এক্সিকিউটিভ মেম্বার করা হয়। মানে এক্সিকিউটিভ কাউন্সিলে 5 জনের জায়গায় এখন 6 জন মেম্বার থাকবে, এটা বলা হয়। আর সেই সময় এই যে 6 নম্বর ব্যক্তি, এনাকে নতুন একটা পোর্টফোলিও বা ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হয়, সেটাকেই বলা হয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তো এক্সিকিউটিভ কাউন্সিলে এই পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এটা যোগ হয় 1874 সালে। সেই হিসাবে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার 5 থেকে 6 হয়ে যায়। তো কাউন্সিলে এই চেঞ্জটা হয়। এরপর ভাইসরয়কে একটা অ্যাডিশনাল পাওয়ার দেওয়া হয়। সেটা কি, বর্তমানে যেমন রাষ্ট্রপতির কাছে অর্ডিন্যান্স জারি করার একটা ক্ষমতা রয়েছে, মানে রাষ্ট্রপতি চাইলে নিজের মতন করে একটা আইন তৈরি করে যখন খুশি লাগু করে দিতে পারে। কিন্তু তৎকালীন সময় 1861 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত কোনো ভাইসরয় বা গভর্নর জেনারেল তার নিজের মতন করে আইন তৈরি করে অর্ডিন্যান্স জারি করতে পারতো না। 1861 খ্রিস্টাব্দের ওই আইনে ভাইসরয়কে এই প্রভিশনটা দেওয়া হয়। বলা হয় যে ভাইসরয় এখন থেকে চাইলে অর্ডিন্যান্স জারি করতে পারে, তবে ওই অর্ডিন্যান্সের ভ্যালিডিটি থাকবে 6 মাস। এরপর কাজের সুবিধার জন্য ভারতকে 5টা প্রভিন্সে ভেঙে দেওয়া হয়। মানে ব্রিটিশ সরকারের আন্ডারে ভারতে যে সমস্ত প্রিন্সলি স্টেট ছিল, সেটাকে 5টা এরিয়াতে ভেঙে দেওয়া হয়। একটা হলো বেঙ্গল, এটাকেই বলা হয় বেঙ্গল প্রভিন্স। তো বাংলা, বোম্বে, মাদ্রাস, পাঞ্জাব আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, এর ভেতর বাংলা, বোম্বে আর মাদ্রাস এই 3টে আলাদা প্রভিন্স ছিলই। নতুন এই পাঞ্জাব আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এই প্রভিন্স দুটোকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয় এবং এই 5টা প্রভিন্সকে ফাইন্যান্সিয়াল আর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে দেওয়া হয়। মানে এই 5টা প্রভিন্সের পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন করা হয় এবং বলা হয় যে এই যে 5টা প্রভিন্স, এই প্রত্যেকটা প্রভিন্সের যে হেড তাকে বলা হবে লেফটেন্যান্ট গভর্নর জেনারেল বা ডেপুটি ভাইসরয়, এবং এই লেফটেন্যান্ট গভর্নর জেনারেলের আন্ডারেও এইরকম এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ কাউন্সিল থাকবে। এরপর 1861 খ্রিস্টাব্দের ওই আইনে আরো একটা পয়েন্ট বলা হয়, এই যে এইটা তো একটা মিনি পার্লামেন্টের মতন কাজ করে। এবার দেশে কোনো আইন আনতে গেলে এই পার্লামেন্টে সেটাকে পাস করাতে হয়, আর তার জন্য প্রথমে একটা বিল তৈরি করতে হয়। এবার কিছু নির্দিষ্ট বিষয় আছে, যেমন মিলিটারি, রিলিজিয়ন, পাবলিক রেভিনিউ, ফরেন অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়ে যদি ভারতে কোনো আইন তৈরি করতে হয়, তাহলে তার জন্য প্রথমে যে বিল তৈরি করা হবে, সেই বিল তৈরি করার আগে ভাইসরয়ের কাছ থেকে পারমিশন বা অনুমোদন নিয়ে আসতে হবে। বর্তমানে ভারতের সংবিধান অনুযায়ী মানি বিল বা অর্থ বিলের মতন ভারতীয় সংবিধানে যেমন একটা প্রভিশন রয়েছে যে প্রত্যেক বছর যখন মানি বিল বা অর্থ বিল সংসদে তোলা হবে, তখন ওই মানি বিল তৈরি করার আগে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হবে। সেই রকমই 1861 খ্রিস্টাব্দের ওই আইনে বলা হয় যে মিলিটারি, রিলিজিয়ান, পাবলিক রেভিনিউ আর ফরেন অ্যাফেয়ার্স এই সমস্ত বিষয়ে যদি কোনো বিল তুলতে হয়, তাহলে বিল তোলার আগে ভাইসরয়ের কাছ থেকে কনসেন্ট বা অনুমোদন নিয়ে আসতে হবে। ভাইসরয় যদি বলে যে হ্যাঁ এই সমস্ত বিষয়ে বিল তোলা যাবে, তবেই ওই বিল সংসদে উঠতে পারে। এবার 1861 খ্রিস্টাব্দে আরো একটা পয়েন্ট রাখা হয়, যার জন্য পরবর্তীকালে একটা বড়সড় ঘটনা ঘটে। সেটা হলো ভাইসরয়কে ক্ষমতা দিয়ে দেওয়া হয় যে ভারতের ভেতর যে সমস্ত ব্রিটিশ প্রভিন্স রয়েছে, ভাইসরয় চাইলে সেই সমস্ত জায়গার নাম পাল্টে দিতে পারে, ওই সমস্ত জায়গাকে ভেঙে আলাদা আলাদা জায়গা তৈরি করতে পারে, বা বিভিন্ন জায়গাকে জুড়ে
একটাই জায়গা তৈরি করতে পারে। ব্যাপারটা কি, এই যে 5টা প্রভিন্স রয়েছে, ভাইসরয় চাইলে এই 5টা প্রভিন্সকে ভেঙে 7টা 10টা 12টা 15টা 20টা যত খুশি প্রভিন্স তৈরি করে দিতে পারে। এমনকি ভাইসরয় চাইলে এই 5টা প্রভিন্সের ভেতর 1টা 2টো 3টে বা সবকটা জুড়ে দিয়ে একটাই প্রভিন্স বা 2টো প্রভিন্স রাখতে পারে। এখন ভাইসরয়ের এই ক্ষমতাটাকে কাজে লাগিয়েই 1905 খ্রিস্টাব্দে কার্জন এই যে বেঙ্গল প্রভিন্স এটাকে 2টো আলাদা ভাগে ভেঙে দেয় এবং নাম করে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ। এই ঘটনাটাকেই বলা হয় বাংলা বিভাজন। তো 1861 খ্রিস্টাব্দের ওই ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টে এই সমস্ত প্রভিশন গুলো ছিল। এবার অনেকের ভেতর একটা কনফিউশন থাকে যে এই আইনের নাম হলো ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, তাহলে এই আইনটা হয়তো ভারতে তৈরি হয়েছিল, কিন্তু না, এটা ভারতে তৈরি হয়নি। এই আইনটা তৈরি হয় ব্রিটিশ পার্লামেন্টে। এই যে ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারির আন্ডারে একটা ইন্ডিয়া কাউন্সিল ছিল, এই কাউন্সিল দ্বারা এই আইনটা তৈরি হয়। আর এই জন্যই এই আইনের নাম হয়ে গেছে ইন্ডিয়া কাউন্সিলস অ্যাক্ট বা ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট। এটা ব্রিটেনের পার্লামেন্টে পাস হয় 1861 খ্রিস্টাব্দের 1 আগস্ট এবং ওই দিন থেকেই ভারতে এই আইনটা লাগু হয়ে যায়। এবার এই আইন রিলেটেড আরো 2টো পয়েন্ট আছে, সেটা আমি একটু বলি। 1861 খ্রিস্টাব্দে এই যে লেজিসলেটিভ কাউন্সিলে নন অফিসিয়াল মেম্বার হিসাবে ভারতীয়রা থাকতে পারে এটা বলা হয়। সেই হিসাবে 1861 খ্রিস্টাব্দে এই লেজিসলেটিভ কাউন্সিলে 6 জন মেম্বার ছিল। এই 6 জনের ভেতর 3 জন ছিল অফিসিয়াল মেম্বার আর 3 জন ছিল নন অফিসিয়াল মেম্বার। এই যে 3 জন অফিসিয়াল মেম্বার এরা তো ভাইসরয় দ্বারা নমিনেট হয় আর এই 3 জনই ব্রিটিশ পার্সোনাল, কিন্তু এই যে নন অফিসিয়াল 3 জন মেম্বার ছিল এরা ছিল ভারতীয়। যদিও ভাইসরয় এই 3 জনকে নমিনেট করে দেয়, তবুও এই 3 জনের নাম আমরা একটু জেনে রাখি। এই 3 জনের ভেতর একজন ছিল বেনারসের রাজা দেবনারায়ণ সিং, পাটিয়ালার রাজা নারিন্দার সিং আর গোয়ালিয়র এলাকার দিওয়ান স্যার দিনকার রাও। এই 3 জন ছিল। 1861 থেকে পরের ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1892 এই 30 বছরে নন অফিসিয়াল মেম্বার হিসাবে ভারত থেকে টোটাল 45 জনকে রাখা হয়। এই 45 জনের ভেতর 25 জনই ছিল বিভিন্ন জায়গার জমিদার, রাজা বা সামন্ত। 7 জন ছিল এই যে ব্রিটিশ প্রভিন্স, এই ব্রিটিশ প্রভিন্সের ভেতর বিভিন্ন নেতারা। তো 25 আর 7 32, আরো থাকলো 13 জন। এই 13 জন ভারতের বিভিন্ন লয়ার, অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট, বিজনেসম্যান, জার্নালিস্ট এরা ছিল। আচ্ছা হ্যাঁ, এই লেজিসলেটিভ কাউন্সিলে একটা পয়েন্ট আমি একটু বলতে ভুলে গেছি। লেজিসলেটিভ কাউন্সিল এর আগে একটা পার্মানেন্ট বডি ছিল, মানে একটা পার্মানেন্ট কাউন্সিল ছিল। 1861 খ্রিস্টাব্দে বলা হয় যে লেজিসলেটিভ কাউন্সিলে আর কোনো পার্মানেন্ট মেম্বার থাকবে না, এরা থাকবে অ্যাডিশনাল মেম্বার। আর এই অ্যাডিশনাল মেম্বাররা 2 বছরের জন্য নিয়োগ হবে। মানে এই লেজিসলেটিভ কাউন্সিলের ভেতর অফিসিয়াল বা নন অফিসিয়াল যত মেম্বার থাকে প্রত্যেক 2 বছর অন্তর ভাইসরয় নতুন কাউকে নমিনেট করে দেবে। তো এই হচ্ছে ওভারঅল 1861 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট। আশা করি এই পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে 1861 পরে ভারতে আসা আরো বিভিন্ন রকম আইন নিয়ে।